আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। একটা ভার্বাল এগ্রিমেন্টের রেফারেন্স টেনে খ্যাতনামা সাংবাদিক ফ্যাব্রিজো রোমানো কনক্লুশনে কিন্তু চলে এসেছেন। হিয়ার উই গোটা ওই রেফারেন্সে বলে ফেলেছেন এবং সেই ভার্বাল এগ্রিমেন্টটা দানি ওলমোর সঙ্গে বার্সার হয়ে গিয়েছে। ৬ বছরের একটা চুক্তিতে দানি ওলমো আসছেন। ৫৫ মিলিয়ন ইউরোর একটা গ্যারান্টেড প্যাকেজ, তার সঙ্গে ৭ মিলিয়ন ইউরোর অ্যাডঅনস থাকবে, এমন কথাবার্তা বলা হচ্ছে। এবং এ ব্যাপারে যদি আরবি লাইপজিগ পজিটিভ সাইন দেখায়, তাহলে সবকিছু ঠিক থাকলে দানি ওলমো বার্সার পথে কিন্তু আছেন। এখানে আমি একেবারে ফ্যাব্রিজো রোমারো দ্য আলটিমেট হিয়ার উই গো এখনও বলছি না, এখনও এই জিনিসটা ভার্বাল এগ্রিমেন্টের বেসিসে ওই পর্যায়ে আছে এটা বলছি, কারণ ক্লাবটার নাম বার্সা, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস হতে পারে। তবে যেহেতু ফ্যাব্রিজো রোমানোরা এতটা গুরুত্ব দিয়ে বলছেন ৫৫ মিলিয়ন ইউরোর ওই মেইন পার্টটা নিয়ে শেষ একটা নেগোসিয়েশন চলতে পারে, সেখানে ফোকাস করছেন, এই প্রসঙ্গটাতে চলে আসা যায় যে দানি ওলমো বার্সাতে আসলে বার্সাকে কি সার্ভিস দিতে পারবেন এবং সত্যিকার অর্থে আসলে ওলমোর মতো একটা প্রোফাইলকে বার্সার টার্গেট করা উচিত ছিল কিনা, এর থেকে অন্য প্রোফাইল বার্সার আসলে খোঁজা উচিত কিনা। এখন এ ব্যাপারে যদি আপনি হ্যাঁ না উত্তর দিতে চান, তাহলে আমি বলবো যে হ্যাঁ, দানি ওলমোর চেয়েও যদি একজন লেফট উইঙ্গার হিসেবে বিশেষ করে নিকো উইলিয়ামস প্রোফাইলের কোনো একজন প্লেয়ারকে আনা যেত, সেটা সবচেয়ে বেটার একটা সিদ্ধান্ত হতো। তবে একই সঙ্গে আমি এই জিনিসটাও একেবারে নিশ্চিত করে বলতে পারি, ওলমোর মতো প্লেয়ার যদি একজন শেষ পর্যন্ত বার্সাতে আসেন, তাহলে সেখানে বার্সার বর্তমান কোচ হ্যান্সি ফ্লিক তার জন্য কিছু না কিছু ভেবে রেখেছেন এবং ভালো একটা কন্ট্রিবিউটর হিসেবে তিনি দলটাতে আসবেন, সেই জিনিসটাও কিন্তু ভেবে রাখা আছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, দানি ওলমো যিনি কিনা মূলত সেন্ট্রাল পজিশনগুলোতে খেলেন, তিনি আসলে কোন জায়গা থেকে বার্সাতে এই দলটাতে অবদান রাখতে পারেন, এবং এই উত্তরটা যারা ইউরো দেখেছেন তারা অলরেডি পেয়ে যাওয়ার কথা। দানি ওলমো এমন একজন ফুটবলার যিনি কিনা ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারেন এবং ভিন্ন ভিন্ন পজিশন থেকে দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারেন। মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার। আমরা তাকে অনেক ম্যাচে ফলস 9 পজিশনে দেখেছি, অর্থাৎ কোনো সময় তিনি কিন্তু একজন নাম্বার 9 মাঠে না থাকলেও সে নাম্বার 9-এর ইমপ্রেশনটা দিতে পারেন। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সবসময় ওই ক্রিয়েটিভিটির জায়গাটা নিয়ে আসতে পারেন, মাঝে মধ্যে প্লে মেকিংও করতে পারেন। এই প্রোফাইলটা বার্সার সিস্টেমে এর আগে মিসিং ছিল। একেবারে লেফট উইং পজিশনের মতো বড় রকমের একটা শূন্যতা সেটা বলছি না, তবে সেটা কিন্তু কাজে লাগানোর মতো একটা প্রোফাইল। তবে একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে কখনো লেফট উইং কখনো রাইট উইং নানা পজিশনে কিন্তু দানি ওলমো খেলেছেন, অর্থাৎ এখানে এই প্লেয়ারটার এক্সপিরিয়েন্সের একটা বড় রকমের দাম কিন্তু বার্সা দেখছে। ২৬ বছর বয়সী এই প্লেয়ারটা শুধুমাত্র এখন নয়, এর আগে একাধিক সিজন বার্সার কিন্তু ট্রান্সফার লিস্টে ছিলেন, ট্রান্সফার টার্গেট হিসেবে ছিলেন। সবসময় ইকুয়েশনগুলো হয়তো বা এত সহজভাবে মেলে যায় না, এখনও সহজভাবে মিলছে না। তবে এই মুহূর্তে দানি ওলমোর মতো একজন প্লেয়ারের যদি স্কোয়াডে আপনি সত্যিকার অর্থে দরকারটা অনুধাবন করতে না পারেন, তাহলে হয়তোবা হ্যান্সি ফ্লিকের সিস্টেমটাতে আরও একবার ফিরে যেতে হবে। ৪-২-৩-১ এমন একটা পজিশনে এখানে ৩-১-এর মাঝের যে প্লেয়ারটা খেলবেন তার অনেক বেশি ভার্সেটাইল রোল থাকতে পারে। হ্যাঁ, এখানে আপনি পেদ্রির মতো একজন প্লেয়ারকে চিন্তা করতে পারেন, আরও একাধিক প্লেয়ারকে চিন্তা করতে পারেন, ফেরমিন লোপেজের মতো ইয়াংস্টারকেও চিন্তা করতে পারেন। তবে দানি ওলমো ওই পজিশনটাতে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যে ওয়াইড রেঞ্জ নিয়ে আসেন, যে তার বল পায়ে কন্ট্রোলিং অ্যাবিলিটি, যেভাবে তিনি গোল করতে পারেন, একাধিক ডিফেন্ডারকে বোকা বানিয়ে যেভাবে তিনি অ্যাসিস্ট করতে পারেন, তার চেয়ে বড় কথা ওই ডিফেন্স যদি পাসগুলো জেনারেট করতে পারেন, সেটা নানাভাবে বার্সার কাজে লাগবে এবং কাজে লাগবে বলেই বার্সা কিন্তু এখানে এমন একটা প্রোফাইলের পেছনে এত সময় আসলে ব্যয় করছে। তাই ওলমোকে যদি শেষ পর্যন্ত বার্সাতে দেখেন, আমার কাছে মনে হয় সেটা নিয়ে অনেক বেশি আফসোসের চেয়ে দিন শেষে বর্তমান সময়ে তার পারফরমেন্স বিবেচনায় ভালো লাগাটাই অনেক বেশি কাজ করা উচিত। ধন্যবাদ সবাইকে।